হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ভিশন এডুকেশন। আজকে আমরা পড়ব স্ট্যাটিক জিকের ওপরে প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন। আজকে হবে আমাদের সেট নাম্বার 7। চলো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্নটা। আচ্ছা, প্রথম প্রশ্ন যেটা সেটা এসছে এসএসসি জিডিতে। প্রথম প্রশ্নতে বলা হচ্ছে নিচের কোনটি অন্ধ্রপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য। ধ্রুপদী নৃত্য মানে ক্লাসিক্যাল ডান্স। আমরা জানি আমাদের ক্লাসিক্যাল ডান্স মোট 8টা। তো অন্ধ্রপ্রদেশের একটি ধ্রুপদী নৃত্য হচ্ছে কুচিপুড়ি। আচ্ছা, এবার ভারতনাট্যম তাহলে কোন রাজ্যের? এখানে অপশানে যে 4টে অপশান দেওয়া, 4টে অপশানই কিন্তু ধ্রুপদী নৃত্যের অপশান। এটা ছাড়াও আরো 4টে অপশান আছে। ভারতনাট্যম হচ্ছে তামিলনাড়ুর, মোহিনী আট্টম হচ্ছে কেরালার, আর মণিপুরি হচ্ছে মণিপুরের। এছাড়াও কেরালার আরেকটা হচ্ছে কথাকলি। আচ্ছা, তাহলে 5টা হলো। তাছাড়া আছে ওড়িশি, ওড়িশি হচ্ছে ওড়িশা রাজ্যের, সাত্রিয়া, সাত্রিয়া হচ্ছে আসাম রাজ্যের, এবং রয়েছে কত্থক, কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের। তাহলে চলো পরের প্রশ্নতে যাই। দ্বিতীয় প্রশ্নতে রয়েছে পিএন ঠাকুর কার ছদ্মনাম ছিল? প্রশ্নটি এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এ। পিএন ঠাকুর ছদ্মনাম ছিল রাসবিহারী বসু। রাসবিহারী বসু একজন গুরুত্বপূর্ণ বিপ্লবী। আচ্ছা, সুভাষচন্দ্র বসু সম্পর্কে আমরা সকলেই জানি। হেমচন্দ্র কানুনগো ছিলেন একজন বিপ্লবী। তিনি ছিলেন প্রথম যিনি বোমা বাঁধা শেখার জন্য বিদেশে গেছিলেন। আর আছেন শচীন্দ্রনাথ সান্যাল। শচীন্দ্রনাথ সান্যালের লেখা একটি বইয়ের নাম হচ্ছে বন্দি জীবন, যেটা উনি সেলুলার জেলে থাকাকালীন বইটি লিখেছিলেন। সেই বইটিকে কিন্তু বিপ্লবীদের গীতা বলা হয়ে থাকে কিছু সময়। ঠিক আছে, চলো পরের প্রশ্নতে যাই। 3 নম্বর প্রশ্নতে রয়েছে এসএসসি জিডি 2022-এর একটা প্রশ্ন। বলেছে হিন্দু দেবতা ভগবান শিবের সম্মানে কোন মাসে মহাশিবরাত্রি পালন করা হয়? তাহলে এখানে উত্তর হবে ফাল্গুন মাসে। সাধারণত ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে আমরা শিবরাত্রি পালন করি। পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্নতে দেখো লেখা মিতিন মাসির স্রষ্টা কোন লেখক? এবার বলি, মিতিন মাসি কিন্তু বাংলায় লেখা মহিলা গোয়েন্দা চরিত্রের একজন উল্লেখযোগ্য চরিত্র। মিতিন মাসির স্রষ্টা হচ্ছেন বিখ্যাত লেখিকা সুচিত্রা ভট্টাচার্য। আচ্ছা, এবার সুচিত্রা ভট্টাচার্যর লেখা আরো কিছু উল্লেখযোগ্য বই হলো উপন্যাস বলতে পারো, দহন, কাছের মানুষ, কাচের দেওয়াল, এইগুলো। এই দহন গল্পটি অবলম্বন করে একটা সিনেমা হয়েছিল, যার জন্য উনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন, মনে রাখবে। হ্যাঁ, পরের প্রশ্নতে যাই। পরের প্রশ্ন হচ্ছে স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন কে? স্কিল ইন্ডিয়া মিশনের গভর্নিং কাউন্সিলের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী। আচ্ছা, এবার স্কিল ইন্ডিয়া মিশন কবে চালু হয়েছিল? স্কিল ইন্ডিয়া মিশন চালু হয়েছিল 15 জুলাই 2015 থেকে। তাহলে লিখে নিই। আচ্ছা, এইবার স্কিল ইন্ডিয়া মিশনটা কোন মিনিস্ট্রির আন্ডারে পড়ে? স্কিল ইন্ডিয়া মিশনটা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিয়রশিপ মিনিস্ট্রির আন্ডারে পড়ে। তাহলে এই মন্ত্রণালয়ের মন্ত্রী এখন হচ্ছেন জয়ন্ত চৌধুরী, মনে রাখবে। আর এই স্কিল ইন্ডিয়া মিশনের আন্ডারেই কিন্তু পিএমকেভিওয়াই প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনাটাও কিন্তু স্কিল ইন্ডিয়া মিশনেরই একটা ফ্ল্যাগশিপ পার্ট। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, পরের প্রশ্ন ক্রিকেট সংক্রান্ত। প্রশ্নটি এসেছিল ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এ। বলা হয়েছে ভারতের প্রথম কোথায় পিঙ্ক বলের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল? প্রশ্ন কিন্তু ভালো করে পড়তে হবে। ভারতের প্রথম কোথায় পিঙ্ক বলের টেস্ট ম্যাচ যদি বলা হয় তাহলে উত্তর হবে ইডেন গার্ডেন্স। ইডেন গার্ডেন্স কোথায়? না, ইডেন গার্ডেন্স কলকাতা, পশ্চিমবঙ্গে। আচ্ছা, এখানে যদি ভারতের শব্দটা না থাকে, যদি
বলা হয় প্রথম কোথায় পিঙ্ক বলের টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল, তাহলে কিন্তু উত্তর হবে অ্যাডিলেড ওভাল, যেটা কোথায়, যেটা অস্ট্রেলিয়াতে। পিঙ্ক বলের টেস্ট ম্যাচ কিন্তু দিন রাতের টেস্ট ম্যাচ। আর ইডেন গার্ডেন্সে এই যে টেস্ট ম্যাচটা হয়েছিল সেটা হয়েছিল ভারত এবং বাংলাদেশের মধ্যে, মনে রাখতে হবে। পরের প্রশ্নতে দেখো রয়েছে এসএসসি জিডি 2022-এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন। লেখা আছে নিম্নলিখিত গুলির মধ্যে কে 2022 সালের সেপ্টেম্বরে ভারতের ত্রিপুরা থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন। আচ্ছা, ত্রিপুরা থেকে বলা হয়েছে তার কারণ এটাই, ত্রিপুরা থেকে রাজ্যসভার সিট কিন্তু মাত্র একটি। এই একটিতে নির্বাচিত হয়েছিলেন 2022 সালে বিপ্লব কুমার দেব। বিপ্লব কুমার দেব কিন্তু আগে ছিলেন ত্রিপুরার এক্স সিএম। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের উত্তর হবে বিপ্লব কুমার দেব। আচ্ছা, এবার আমরা আসি ত্রিপুরার তাহলে বর্তমান সিএম কে। ত্রিপুরার বর্তমান সিএম এর নাম হচ্ছে মানিক সাহা, ত্রিপুরার রাজধানী আগরতলা এবং রাজ্যপালের নাম সত্যদেব নারায়ণ আচার্য। আমাদের কিন্তু মনে রাখতে হবে কোন রাজ্যের নাম এলেই সেই রাজ্যের সিএম, রাজ্যপাল এবং তার রাজধানী এবং সেই সংক্রান্ত কিছু তথ্য আমাদের মাথায় রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা, 8 নম্বর প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্স 2019-এ। 2019 সালের শেষ দিকে কোন সাইক্লোন পশ্চিমবঙ্গের উপকূলে আছড়ে পড়ে? তাহলে এই প্রশ্নের উত্তর হবে বুলবুল। ঠিক আছে, ঝড়ের নাম বুলবুল। বুলবুল নাম দিয়েছিল কে? না, বুলবুল নাম দিয়েছিল পাকিস্তান। ঠিক আছে, আচ্ছা 2019 সালের নভেম্বরে। এবার তাহলে বাকি অপশন গুলো নিয়েও আমরা একটু আলোচনা করি। ফণী ঝড় হয়েছিল 2019 সালে, কিন্তু ফণী ঝড় হয়েছিল এপ্রিল মাসে। আমাদের মনে রাখতে হবে এই প্রশ্নই যদি শেষ দিকে না দিয়ে 2019 সালের প্রথম দিকে দেয় সেক্ষেত্রে কিন্তু উত্তর হয়ে যাবে ফণী। দুটোই কিন্তু একই বছরে হয়েছিল। ফণীর নাম দিয়েছিল কে? না, ফণীর নাম দিয়েছিল বাংলাদেশ। তারপরের নাম হুদহুদ, আমরা অপশন নিয়ে একটু আলোচনা করব। হুদহুদ এসছিল 2014 সালে। নাম দিয়েছিল কে? নাম দিয়েছিল ওমান। আর তারপরের অপশন রয়েছে তিতলি। তিতলি এসেছিল কত সালে? তিতলি এসেছিল 2018 সালে। নাম দিয়েছিল কে? তিতলির নামও কিন্তু দিয়েছিল পাকিস্তান। আমাদেরকে ঝড়ের নামগুলোও কিন্তু মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন এসএসসি জিডি 2022-এর প্রশ্ন। নিচের কোন মামলাটি ফৌজদারি আইনের মামলা নয়? এখানে যে সমস্ত অপশনগুলো আছে তার মধ্যে একমাত্র ডিভোর্সের মামলাটা ফৌজদারি মামলা নয়, বাকি সবগুলোই কিন্তু ফৌজদারি মামলা। ডিভোর্সের মামলা কিন্তু পারিবারিক, ঠিক আছে, জেলা দায়রা আদালতে করতে হয়, ফৌজদারি আইনের আন্ডারে এটা আসে না। এটা আসে হিন্দু বিবাহ বিচ্ছেদ আইন 1896-এর আন্ডারে। ঠিক আছে, চলো পরের প্রশ্ন দেখে নিই। পরের প্রশ্ন আবার এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন 2018-তে। নিম্নের কোন অসামান্য অবদানের জন্য শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়? শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয় বিজ্ঞান ও প্রযুক্তির জন্য। বিজ্ঞান এবং প্রযুক্তিতে ভারতবর্ষের যে সমস্ত মানুষেরা উল্লেখযোগ্য অবদান রাখে তাদের জন্য দেওয়া হয়। ঠিক আছে, শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার। এবার তাহলে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কারটা দেয় কারা? দেয় হচ্ছে সিএসআইআর নামে একটি সংস্থা আছে। সেই সংস্থাটা সিএসআইআর মানে কি? কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ। ঠিক আছে, এই সিএসআইআর এর প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন শান্তিস্বরূপ ভাটনগর। তার স্মৃতির উদ্দেশ্যে কিন্তু সিএসআইআর প্রত্যেক বছর এই অ্যাওয়ার্ডটি প্রদান করে। ঠিক আছে, সিএসআইআর এর এইচকিউ কোথায়? সিএসআইআর এর এইচকিউ মানে হচ্ছে হেডকোয়ার্টার। হেডকোয়ার্টার কোথায়? না, নিউ দিল্লি। আচ্ছা, এই সিএসআইআর এর যে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার, লেটেস্ট শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার অর্থাৎ 2024 সালে শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার পেয়েছেন ডক্টর পুরবী সাইকিয়া। উনি বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞানের একজন প্রফেসর। ঠিক আছে, পরিবেশ বিদ্যার উপরে উল্লেখযোগ্য অবদানের জন্য ওনাকে 2024 সালের
শান্তিস্বরূপ ভাটনগর পুরস্কার প্রদান করা হয়েছে, মনে রাখবে। চলো পরের প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন এসছে এসএসসি জিডি থেকে, ঠিক আছে। 2011 সালের আদমশুমারি অনুসারে ভারতের সর্বাধিক মহিলা সাক্ষরতার হার রয়েছে এমন রাজ্যের নাম জানতে চেয়েছে। নিচের দেওয়া অপশনগুলোর মধ্যে ঠিক উত্তরটি হচ্ছে কেরালা। কেরালা রাজ্যে মহিলা সাক্ষরতার হার সর্বাধিক, প্রায় 92%, ঠিক আছে। এবার যদি বলে সর্বনিম্ন, আমাদেরকে যখনই আমরা সর্বাধিক পড়ছি তখনই আমাদের মনে রাখতে হবে সর্বনিম্নর কথাও, ঠিক আছে। তাহলে সর্বনিম্ন হবে কোন রাজ্য? সর্বনিম্ন কিন্তু বিহার। মহিলা সাক্ষরতার হারের কথা এখানে কিন্তু আলোচনা করা হচ্ছে। আর যদি বলা হয় অল ওভার সাক্ষরতার হার, সেক্ষেত্রে অল ওভার সাক্ষরতার হারেও কিন্তু কেরালা রাজ্যই প্রথম, হ্যাঁ। এবং অল ওভার সাক্ষরতার হার 2011 সালের সেন্সাস অনুযায়ী অল ওভার ভারতের সাক্ষরতার হার কত না 74.04%, ঠিক আছে। এটা হচ্ছে ভারতের অল ওভার সাক্ষরতার হার 2011 সালের সেন্সাস অনুযায়ী। চলো পরের প্রশ্ন দেখে নিই। আচ্ছা, তার আগে একটু আলোচনা করে নিই, আমাদের ভিশন এডুকেশনে কিন্তু আবাসিক এবং ক্লাসরুম দুই রকমেরই ক্লাসের ব্যবস্থা আছে। যারা অনেক দূর থেকে এসে পড়াশোনা করতে চাইছো এখানে থেকে, আমাদের এখানে হোস্টেল ব্যবস্থাও আছে, সবই রয়েছে। আর যারা কাছের আছো, যারা মনে করছো থেকে পড়বে না, ক্লাসরুম নেবে, তারাও নিতে পারো। অ্যাডমিশনের জন্য স্ক্রিনে দেওয়া ফোনে নাম্বারে ফোন করে যোগাযোগ করে নাও। আর যারা আবাসিক বা ক্লাসরুম কোনোটাই আসতে পারছো না, তারা গুগল প্লে স্টোরে গিয়ে ভিশন এডুকেশন নামে অ্যাপটি ডাউনলোড করে নিয়েও কিন্তু আমাদের সাথে থাকতে পারো এবং নিজের প্রিপারেশনকে আরো ভালো করতে পারো। এছাড়া বাকি যে কোনো ইনফরমেশনের জন্য নিচে দেওয়া হেল্পলাইন নাম্বারে ফোন করে নিও। চলো দেখে নি পরের প্রশ্ন, 12 নম্বর প্রশ্ন। আচ্ছা, 12 নম্বর প্রশ্নটা দেখো, আবার সেই ঝড়ের প্রশ্ন। ঝড় সংক্রান্ত প্রশ্নগুলোকে কিন্তু আমাদেরকে খুব ভালোভাবে মাথায় রাখতে হবে, কারণ ঝড়ের প্রশ্নগুলো কিন্তু আসে, ঠিক আছে। এই প্রশ্নটা এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন 2018-তে। চলো পড়ি। ভারতবর্ষের কোন রাজ্য ফোনি সাইক্লোনের জন্য সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে? এখানে উত্তর হবে উড়িষ্যা। উড়িষ্যার ভুবনেশ্বর এবং পুরী জেলা দুটো প্রায় ধ্বংস হয়ে গেছিল, প্রায় 33 জনের কাছাকাছি শুধুমাত্র উড়িষ্যাতেই মারা গেছিল এই ঝড়ের জন্য। আচ্ছা, ফোনি ঝড় কবে হয়েছিল? 2019 সালের এপ্রিল মাসে। আচ্ছা, নাম দিয়েছিল কে ফোনি ঝড়ের? ফোনি ঝড়ের নাম দিয়েছিল কিন্তু বাংলাদেশ, ঠিক আছে। মনে রাখতে হবে কোন ঝড় কত সালে এসেছিল, কারা নাম দিয়েছিল, এগুলো আমাদের মনে রাখতে হবে। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, পরের প্রশ্ন, ই কৃষ্ণ আইয়ার কোন নৃত্যের সঙ্গে যুক্ত? আচ্ছা, ই কৃষ্ণ আইয়ার যুক্ত ভারতনাট্যম নাচের সাথে। এই যে কটা অপশন আছে সেগুলো কিন্তু প্রত্যেকটি একটা করে ভারতের ক্লাসিক্যাল ডান্স, তার মধ্যে ভারতনাট্যমের জন্য কিন্তু ই কৃষ্ণ আয়ার বিখ্যাত। ই কৃষ্ণ আয়ার কোন রাজ্যের লোক? উনি কিন্তু কেরালার লোক, ঠিক আছে। এখান থেকে আরেকটু আলোচনা করে নি। কত্থক তাহলে কোন রাজ্যের? কত্থক হচ্ছে উত্তরপ্রদেশের, কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশের, ওড়িশি হচ্ছে ওড়িশা রাজ্যের। চলো পরের প্রশ্ন দেখি। রাহি স্বর্ণবাদ কোন খেলার সঙ্গে যুক্ত? প্রশ্নটা এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন 2018-তে। তাহলে রাহি স্বর্ণবাদ কোন খেলার সাথে যুক্ত? সঠিক উত্তর হবে শুটিং, ঠিক আছে। 25 মিটার রাইফেলের সাথে যুক্ত উনি। আচ্ছা, এবার রাহি স্বর্ণবাদ কোথাকার প্রশ্ন আসে, বেশিরভাগ খেলোয়াড়রা তারা কোথাকার সেই প্রশ্নগুলো আসে। তো রাহি স্বর্ণবাদ কোথাকার না কোলাপুর। কোলাপুর কোথায়? মহারাষ্ট্র, মনে রাখবে কোলাপুর মহারাষ্ট্র। আচ্ছা, রাহি স্বর্ণবাদ কবে কবে নামটা সবার প্রথমে আমাদের এসেছিল? সেটা হচ্ছে 2008 সালের
কমনওয়েলথ ইউথ গেমসে উনি স্বর্ণপদক পেয়েছিলেন শুটিং এর জন্য। তারপর থেকে উনি আরো অনেক পদক জিতেছেন। তো রাহি স্বর্ণবাদ কোন খেলার সঙ্গে যুক্ত? না শুটিং এর সাথে যুক্ত। পরের প্রশ্নতে যাচ্ছি। পরের প্রশ্ন আবার একটি বই নিয়ে, ফ্রিডম বিহাইন্ড বার্স বইটি কার লেখা? প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন 2018-তে। ফ্রিডম বিহাইন্ড বার্স বইটি লেখা হচ্ছে কিরণ বেদি। কিরণ বেদি কিন্তু ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার, ঠিক আছে, এটা মনে রাখবে, ভারতের প্রথম মহিলা আইপিএস অফিসার। আচ্ছা, এবার আলোচনা করি যে বাকিদের নিয়ে, বাকি যে সমস্ত অপশানে আছে। অপশন বি তে আছে নেলসন ম্যান্ডেলা। তোমরা সকলেই নেলসন ম্যান্ডেলার নাম তোমরা শুনেই থাকবে। নেলসন ম্যান্ডেলার লেখা একটি বিখ্যাত বইয়ের নাম হচ্ছে লং ওয়াক টু ফ্রিডম। মনে রেখো, আমি লিখে দিচ্ছি। আচ্ছা, ঋষি অরবিন্দ ঘোষের লেখা বিখ্যাত কিছু বইয়ের নাম হচ্ছে তোমার দ্য লাইফ ডিভাইন এবং সাবিত্রী, মনে রেখো। আচ্ছা, এবার হচ্ছে শেখ আবদুল্লাহ হচ্ছে জম্মু অ্যান্ড কাশ্মীরের একজন নেতা। তার আত্মজীবনীর নাম হচ্ছে আতিশ ই চিনার, ঠিক আছে। চলো পরের প্রশ্নে যাই। আচ্ছা, আগা খান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? প্রশ্ন এসছে ডব্লিউবিপি কনস্টেবল মেন্সে। আচ্ছা, আগা খান কাপ কোন খেলার সাথে যুক্ত? আগা খান কাপ হকি খেলার সাথে যুক্ত, ঠিক আছে। পরের প্রশ্নতে যাচ্ছি। আচ্ছা চলো পরের প্রশ্নতে, একটুখানি টেকনিক্যাল এরর ছিল। আচ্ছা, পরের প্রশ্ন 17 নম্বর প্রশ্ন। ভারতের জনসংখ্যা আদমশুমারি প্রতি ড্যাশ বছরে একবার পরিচালিত হয়? ভারতের জনসংখ্যা আদমশুমারি প্রতি 10 বছরে একবার করে পরিচালিত হয়। শেষ ভারতের আদমশুমারি হয়েছে 2011 সালে। তারপরে হওয়ার কথা ছিল 2021 সালে, কিন্তু কোভিডের জন্য সেই আদমশুমারি কিন্তু পোস্টপন্ড, এখনো পর্যন্ত হয়নি। চলো পরের প্রশ্ন দেখি। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, ভীষণ রিপিটেড প্রশ্ন এটা, ডব্লিউবিপি কনস্টেবল মেন 2018-তে এসছে। ভারতের ম্যানচেস্টার কাকে বলে? ভারতের ম্যানচেস্টার বলা হয় আমেদাবাদকে। আমেদাবাদ কোথায়? আমেদাবাদ শহরটি হচ্ছে গুজরাটে। আচ্ছা, যদি বলা হয় কেন ম্যানচেস্টার বলা হয়, সেটা হচ্ছে বস্ত্র বয়ন শিল্পে অবদানের জন্য আমেদাবাদ শহরকে বলা হয় ভারতের ম্যানচেস্টার। আর আসল যে ম্যানচেস্টার সিটি সেটা কোন দেশে? সেটা হচ্ছে গ্রেট ব্রিটেনে, ঠিক আছে। পরের প্রশ্নতে যাই আমরা। 19 নম্বর প্রশ্ন, ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন 2018-তে এসছে। ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ইন্টারপোল কি? ইন্টারপোল হচ্ছে একটি গোয়েন্দা সংস্থা, ঠিক আছে। ইন্টারপোলের সদর দপ্তরটি কোথায় অবস্থিত? ইন্টারপোলের সদর দপ্তর অবস্থিত ফ্রান্সে। ফ্রান্সের কোন শহরে? না লিওন। আচ্ছা, এবার আমরা জেনে নিই ইন্টারপোল সম্বন্ধে কিছু তথ্য। ইন্টারপোল কবে স্থাপিত হয়? না 1923 সালে ইন্টারপোল স্থাপিত হয়, ঠিক আছে। 1956-তে নাম পরিবর্তন হয়ে ইন্টারপোল হয়। ইন্টারপোল পুরোটার নাম কি? না ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন। ইন্টারপোলের পুরো নামটা হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন, ঠিক আছে। চলো পরের প্রশ্নতে যাই। বিশ্ব অঙ্গদান দিবস কোন দিনে পালন করা হয়? প্রশ্নটি এসছে ডব্লিউবিপি লেডি কনস্টেবল মেন 2018-তে। বিশ্ব অঙ্গদান দিবস পালন করা হয় প্রত্যেক বছর 13ই আগস্টে। অঙ্গদান মহদান, ঠিক আছে। বিশ্ব অঙ্গদান দিবস তাহলে পালন করা হয় প্রতি বছর 13ই আগস্টে। 5 সেপ্টেম্বরে আমরা কি পালন করি? 5 সেপ্টেম্বরে আমরা পালন করি শিক্ষক দিবস। কার জন্মদিন? না সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন।
চলো, আর 2 অক্টোবর কি না আমাদের গান্ধীজির জন্মদিন পালন করা হয়। আজকের মতো তাহলে এইটুকুই, আবার পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।